রাত 12টা ছুঁই ছুঁই ঈশান নিজের গাড়ি নিয়ে শাহাদাতের দেওয়ার লোকেশনে চলে এলো। রাস্তার একপাশে গাড়িটা থামিয়ে ঈশান গাড়ি থেকে নামলো। রাস্তার পাশে শাহাদাত তার গাড়ির সামনে একাই বসে আছে। ঈশান একটু অবাক হলো, কারণ শাহাদাত বলেছিল তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। রাজের অবস্থা ভালো নয়, কিন্তু এইখানে রাজ অথবা কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নই নেই। ঈশান শাহাদাতের দিকে এগিয়ে যেতে যেতে বলল, শাহাদাত, রাজ কোথায়? শাহাদাত গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে বলল, এখানে রাজ কোথায় থেকে আসবে? ঈশান কপাল কুঁচকে বলল, তুমি না কল দিয়ে বললে রাজের অবস্থা খারাপ? শাহাদাত বাঁকা হেসে বলল, রাজের অবস্থা খারাপ না, এখন আপনার অবস্থা খারাপ হবে। ঈশান বলল, শাহাদাত কি বলছো তুমি? শাহাদাত কিছু না বলে আশেপাশে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। সাথে সাথে কয়েকটা ছেলে এসে ঈশানকে ঘেরাও দিয়ে দাঁড়ালো। সবগুলো ছেলের হাতে লাঠি, এমনকি একটা ছেলের থেকে শাহাদাতও একটা লাঠি নিয়ে সবার সাথে দাঁড়ালো। সবাই ঈশানকে মাঝখানে রেখে ঘুরতে লাগলো। এই দেখে ঈশান হুঙ্কার দিয়ে শাহাদাতকে বলল, শাহাদাত তুই কি করতে চাচ্ছিস? শাহাদাত বাঁকা হাসি দিয়ে বুঝিয়ে বলল, তোকে মারতে চাচ্ছি। ঈশান শাহাদাতের দিকে তাকিয়ে বলল, তুই ভেবে বলছিস তো? শাহাদাত বলল, হ্যাঁ আমি ভেবে বলছি। আজ বাসর করবি তাই না? তোকে আজ মারতে মারতে মেরে ফেলবো। ঈশান কিছুতেই শান্ত থেকে একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, চল তোকে একটা অপশন দেই। শাহাদাত থেমে বলল, কি অপশন? ঈশান শাহাদাতের দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, শুধু তুই না, তোকে মারার জন্য আমি এসেছি। আর তোকে অপশন দিচ্ছি, তুই একাই মরবি না এই নিষ্পাপ ছেলেগুলোকেও নিয়ে মারবি, মরবি। শাহাদাত হেসে বলল, তুই আমাকে মারবি? এর আগে তোকে মেরে ফেলবো। এই বলে শাহাদাত ছেলেগুলোকে ইশারা করলো। ছেলেগুলো লাঠি নিয়ে যেই আঘাত করতে যাবে, ঠিক তখনই আচমকা এক হাতে গুলি লাগলো। সবাই তড়িৎ চোখে ঘুরে তাকালো। রওশন চৌধুরী পিস্তল হাতে নিয়ে এগিয়ে এলেন। তিনি এতক্ষণ ঘাড়ের ভিতরে ছিলেন। ঈশান বাঁকা হেসে শাহাদাতকে বলল, তোকে বলছিলাম না, কিন্তু তুই তা বিশ্বাসই করলি না। শাহাদাত একটুও ঘাবড়ালো না, শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। যেই ছেলেটার হাতে গুলি লেগেছে, সব ছেলেগুলো ওই ছেলের কাছে দাঁড়িয়ে রইল। রওশন চৌধুরী এগিয়ে এসে ঈশানের হাতে পিস্তলটা দিয়ে বলল, তোমার যাকে ইচ্ছে তাকে মারো, থানা পুলিশ আমি সামলে নেব। ঈশান শাহাদাতের মুখোমুখি হলো। শাহাদাতও পিছিয়ে যাওয়ার জন্য আজ আসেনি, হয় আজ মরবে নাই মারবে। ঈশান শাহাদাতের কানে পিস পিস করে বলল, তোর ওপরে চরম লেভেলের রাগ উঠে গিয়েছে। প্রথমে তুই আমাকে মিথ্যে বলে এখানে এনেছিস। তুই যদি বলতি যে আমাকে মারতে চাস, তাহলে আমি অনেক আগে আসতাম। আর দ্বিতীয়ত, আজ বিয়ে করেছি, নতুন বউকে অপেক্ষা করে রেখে এসেছি। এখন গিয়ে তো বউকেও পাবো না। তোর খালাতো বোন এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাই বাসর করাটাও হলো না। এখন রাতটা তো কাটাতেই হবে, তাই তোকে মারতে মারতে এই রাতটা কাটাবো। রওশন চৌধুরী বললেন, শান, তোমার গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেলে গাড়িতে চলে এসো। আমি গাড়িতে গিয়ে বসলাম। বাবা যাও। ঈশান শাহাদাতের কাঁধে হাত রেখে ওকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালো। শাহাদাতকে অষ্টপিষ্টে ধরে বসে আছে ঈশান। শাহাদাত নাড়াচাড়া করেও ছুটতে পারছে না, শুধু রাগে পুষছে। ঈশান শাহাদাতকে ধরে বলল, নড়াচড়া করলে আজ আর মুক্তি নেই তোর। তুই আমার বাসরের জল ঢেলে দিয়েছিস, সেই জলে এখন তোকেই ডুবিয়ে রাখবো। তুই ছাড় আমায়। পালাচ্ছিস? এই তোর সাহস? এই সাহস নিয়ে আয়জাকে বিয়ে করতে চেয়েছিলি? শাহাদাত বলল, তুই আমার সাহস নিয়ে প্রশ্ন তুলিস না। ঈশান এক হাতে মুখ চাপিয়ে বলল, এ কি করলাম? আমি তোর সাহস নিয়ে কথা প্রশ্ন তুললাম? আল্লাহ আমাকে ক্ষমা করো। শাহাদাত কিছু বলে ঈশানের তখনই গর্জে উঠল, এই তোর সাহস হয় কি করে আমাকে মারার? তুই জেনে বুঝে মস্ত বড় ভুল করে বসলি। শাহাদাত ঈশানের থেকে ছুটে নাড়াচাড়া করতে করতে বলে উঠল, কোনো ভুল করিনি, আমি যা করেছি ঠিক করেছি। আয়জা আমার হবে না তো তোরও হবে না। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, এখন যদি তোকে মেরে ফেলি, তাহলে আয়জা তো তোর আর হওয়ার কোনো চান্স নেই। ছাড় আমায়। ঈশান দাঁত চেপে বলল, একবারের জন্য মেরে দিব। রওশন চৌধুরী গাড়িতে বসে ছেলেকে দিকে তাকিয়ে আছেন। ঈশানকে তখন তাড়াহুড়ো করে বের হয়ে যেতে দেখে তিনি কিছু একটা আশ করতে পেরেছিলেন, তাই নিজেও সাথে এসেছেন। আর ঈশান শাহাদাতের কল কেটে দেওয়ার পরই শাহাদাতের মাকে কল দিয়ে সবটা শুনিয়েছেন। ঈশান শাহাদাতের গলায় পিস্তল ঠকিয়ে বলল, মরার ভয় নেই তোর? শাহাদাত সাহস নিয়ে বলল, নেই। তুই মারতে চাস মার। ঈশান বাঁকা এসে বলল, এত মরার পাখা গজিয়েছে ও, আমি তোর ভুলে গিয়েছিলাম আইজার জন্য মরতে চাস তুই। অমন সময় রওশন চৌধুরীর গাড়ির গ্লাস খুলে ঈশানকে বলল, শান, বেশি সময় নষ্ট করো না, তোমার মা কল দিচ্ছে, যেতে বলছে। ঈশান পেছন ফিরে বলল, আচ্ছা বাবা। ঈশান শাহাদাতের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আজ তোকে কিছু করলাম না, লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। এরপর যদি আয়জা আয়জা করিস, একবারে জানে মেরে দিব। আয়জা এখন আমার বিয়ে করা বউ, বুঝেছিস? এই বলে ঈশান শাহাদাতকে নিজের থেকে দূরে সরিয়ে দিল আর বলল, আমার কোনো ইন্টারেস্ট ছিল না তোর
গলা ধরে বসে থাকার। তোরে কিছু কথা বোঝানোর জন্যই বসেছিলাম। শাহাদাত কিছু বলল না, ঈশানের দিকে শুধু রক্ত চোখে তাকিয়ে রইল। ঈশান মুহূর্তে গাড়িতে উঠে বসে চলে গেল। শাহাদাত রাগী নিজের গাড়িতে একটা লাথি মারলো। সাথে সাথে গাড়ির ভিতর থেকে রাজ নেমে এসে বলল, চলে গিয়েছে ভালোই হয়েছে, না হলে সব কয়েকটাকে গুলি মেরে উড়িয়ে দিত। শাহাদাত রাজের দিকে তাকিয়ে দাঁত কিরমির করতে লাগলো। রাজ এগিয়ে এসে বলল, থাক ভাই, মন খারাপ করিস না, বাড়ি ফিরে চল, আইজা আর তোর নেই। শাহাদাত ধমকে উঠে বলল, এই তুই চোখের সামনে থেকে সরে যা। এতক্ষণেই তো সরেই ছিলাম, আর আমাকে তখন লুকিয়ে থাকতে বললি কেন? আমি তোকে ওর সামনে আনতে চাইনি। তোকে দেখলেই বুঝতো তুই এই প্ল্যানটার সাথে জড়িত ছিলি। ও অবশ্যই ভালোই হয়ে বেঁচে গিয়েছি। শাহাদাত বলল, তোকে এখন আর সামনে আনিনি, এরপর তোকে ওর সামনে নিয়ে দাঁড়াবো। রাজ মনে মনে বলল, আজ যদি বাড়ি ফিরে যাই তাহলে আল্লাহর নাম নিয়ে বলতেছি আমি তোকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে কিছুদিন লুকিয়ে থাকবো। এরপর যদি শান আর আইজার বাচ্চা কাচ্চা হয় তখন আসবো। ঈশান বাড়িতে ফিরতে ফিরতে রাত 3:30টার মতো বেজে যায়। বাড়িতে কেউ এখন জেগে নেই। রওশন চৌধুরীর সিঁড়ির দিকে উঠতে উঠতে ঈশানকে বললেন, শান তুমি রুমে গিয়ে রেস্ট নাও, একটু পরেই কিন্তু বের হয়ে যেতে হবে তোমাকে। হোম, আর বাবা শোনো, আমি যে 2 দিন বাড়িতে থাকবো না, এইটা দিন কেউ যেন জানতে না পারি, ফাইজাও যেন না জানে। এই 2টা দিন আইজাকে একদম লুকিয়ে রাখবে। শাহাদাত আর আদনান ওর কথা বললেই বলবে আইজা আর শান 2 দিনের জন্য কক্সবাজার ঘুরতে গিয়েছে। রওশন চৌধুরী বললেন, হোম, এখন তাই বলতে হবে। ঈশান তার বাবার সাথে সব কথা শেষ করে চলে গেল। রওশন চৌধুরী নিজের রুমে চলে গেলেন। ঈশান আইজার রুমে ঢুকতে দেখলো আইজা বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে, পরনে লাল শাড়ি। কিছুক্ষণ আগে যে লাল টুকটুকে বউ সেজে বসে অপেক্ষা করছিল তার জন্য, আর এখন সে ঘুমিয়ে গিয়েছে। সব শাহাদাতের জন্য। ঈশানের ইচ্ছে করছে এই শাহাদাতকে কেটে নদীতে ভেসিয়ে দিতে। ঈশান আইজার কাছে এগিয়ে বসলো, আইজার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। এখন আইজা সজাগ থাকলে হয়তো লজ্জায় মুখটা নামিয়ে নিত। ঈশান এগিয়ে এসে আইজাকে ভালো করে শুইয়ে দিল। এরপরে আইজার দিকে তাকিয়ে মনে মনে বলল, বউ যে অধিকার নিয়ে তোকে ছুঁইতে চেয়েছিলাম সেই অধিকার পেয়ে গিয়েছি, কিন্তু দেখ তুই জেগে নেই, আর জেগে গেলেও সময় নেই। ঈশান আস্তে আস্তে এগিয়ে গিয়ে আইজার গলায় মুখ ডুবালো। এমন উৎস স্পষ্ট পেয়ে আইজার ঘুমন্ত তৎক্ষণাৎ ভেঙে যায়। আইজার চোখ পিট পিট করে খুলে দেখলো ঈশান তখনও আইজার গলায় মুখ ডুবিয়ে আছে। আইজা শিহরণে কেঁপে উঠে ঈশানের চুল খামচে ধরলো। কিছুক্ষণ পরে ঈশান আইজাকে ছেড়ে দিয়ে বলল, আমার জন্য অপেক্ষা করছিলি বুঝি? আইজা মুখ ঘুরিয়ে অভিমানী সুরে বলল, হোম ছিলাম, কিন্তু তুমি তো এলে না, নিশ্চিত গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলে। ঈশান হেসে বলল, হুম, তোরই খালাতো বোন ডেকেছিল। আমার খালাতো বোন? হুম, শাহাদাত। দুজনে খিলখিলিয়ে হেসে উঠল। সকাল হতে শাহাদাত আদনানের নাম্বার জোগাড় করে কল দিল। এবার কিছু করলে একা করবে না, আদনানকে সাথে নিয়ে করবে। আদনান ঘুমিয়েছিল। ফোন বেজে উঠায় কাঁচা ঘুমটা ভেঙে যায়। আদনান বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, কে এত সকালে ফোন দিয়েছিলেন? ওপাশ থেকে শাহাদাত বলে উঠল, আমি আইজার খালাতো ভাই শাহাদাত। অবশ্যই নাম শুনে চিনতেই কোনো অসুবিধা হবে না। শাহাদাত নাম শুনে আদনানের ঘুমের রেশ আর রইল না, তৎক্ষণাৎ উঠে বসলো। আদনান শাহাদাতকে বলল, তুই কল দিয়েছিস কেন? শাহাদাত ঠান্ডা গলায় বলল, আগে যা হয়েছে সব ভুলে যা, এখন তোর আর আমার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এখন আমি আর তুই এক হয়ে কাজ করতে চাই। কি বলতে চাইছিস? কি কাজ করবে? শানকে মারতে চাই। হোয়াট? শানকে কেন মারতে চাও? ও আইজাকে বিয়ে করে নিয়েছে বলে, তাই বলে একজনকে মারতে চাইবো? হুম, মারবো। আদনান বলল, এখন ওকে মারলেও তো আর আইজা আমার বা তোমার কারোই হবে না। আইজার বিয়ে হয়ে গিয়েছে ওই শানের বউ। শাহাদাত আদনানের এমন কথাগুলো শুনে হিতাহিত রেগে গিয়ে বলল, তুই কি বুঝতে চাইছিস শানের ওপর তোর কোনো রাগ নেই? রাগ তোরও আছে, আমারও আছে। এখন তুই কি আমার সাথে কাজ করবি? আদনান বেবুক হয়ে বলল, আমি ফ্রেশ হয়ে কল করছি। শাহাদাত ফোন কেটে দিয়ে বিড়বিড় করে বলল, এবার লাইন এসেছে। ঈশান রেডি হয়ে বেরিয়ে যাওয়ার আগে আইজার সাথে দেখা করতে এলো। আইজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ঈশান তার রুমে বসে আছে। ঈশান আইজার কাছে এসে বলল, শাড়ি খুলেছিস কেন? এখনো কি শাড়ি পরে থাকবো নাকি? হোম থাকবি, এখন তুই নতুন বউ, তাই শাড়ি পরে থাকবি। আইজা হিয়ালি কি বলে উঠলো, আমার নিজেকে নতুন বউ মনে হচ্ছে না। ঈশান বাঁকা এসে বলল, রাতেই রেহাই পেয়েছিস বলে নতুন বউ মনে হচ্ছে না। আইজা চোখ মুখ কুচকে বলল, মানে? ঈশান আগের নাই বলে উঠলো, আমাকে ফিরে আসতে দে, সব মানে বুঝতে পারবি। ঈশান আইজার দিকে এগোতে লাগলো। আইজা পিছিয়ে যেতে যেতে বলল, তো তোমার দেরি হচ্ছে তো? ঈশান আইজার কোমর ধরে নিজের কাছে এনে বলল, তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে। আচ্ছা তোর খারাপ লাগছে না আমি চলে যাচ্ছি বলে? আইজা খানিকটা নরম সুরে বলল, 2 দিনের জন্যই তো যাচ্ছ, এরপর তো ফিরে আসবে। হোম, তুই দেখে থাকিস, বাড়ির বাহিরে বের হবি না, আর ফাইজা কল দিলে ধরবি না, ঠিক আছে? আর শোন, কিছু হলে আমাকে কল দিয়ে জানাবি। আইজা মনটা খারাপ করে বলে উঠলো, তুমি পৌঁছে আমাকে জানাবে। হুম, জানাবো। ঈশান আইজাকে জড়িয়ে ধরে হেসে হেসে বলল, বউ একটা চুমু খাই।
আইজা বাধা দিল না, ঈশানের শার্ট কোসলাতেই থাকলো। এমন সময় আমেনা চৌধুরী রুমে ঢুকে পড়লেন। দুজনই ছিটকে আলাদা হয়ে দাঁড়ালো। এই দেখে আমেনা চৌধুরীর সাথে সাথে বেরিয়ে গেলেন। ঈশান ঘাড় চুলকিয়ে বলল, চুমুটা খেতে দিলে না রে? আইজা লজ্জায় মাথা নত রইল। ঈশান আইজার দিকে এগিয়ে বলল, তাহলে আমি গেলাম, তোমাকে যা যা বললাম তাই তাই করবি, কথার যেন নাড়চাড় না হয়। ঠিক আছে, তুমি পৌঁছে কল দিও। ঈশান যেতে যেতে পেছন ফিরে আইজার দিকে তাকালো। আইজা ছলো ছলো চোখে তাকিয়ে আছে। ঈশান আবার আইজার কাছে ফিরে এলো। আইজার দু গালে হাত রেখে আইজার ঠোঁটে চুমু খেয়ে বলল, সেভ হয়ে থাকিস আর মাকে দেখে রাখিস। আইজার চোখের পানি আটকাতে পারলো না, কেঁদে ঈশানকে জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি বড় আম্মুকে দেখে রাখবো। ঈশান আর কিছুক্ষণ আইজার সাথে কথা বলে বেরিয়ে গেল। দুপুরের দিকে শাহাদাত রাজকে কয়েকবার কল দিল, বারবার শুধু ব্যস্তি বলছে। মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ সব জায়গায় কল দিয়েছে, মেসেজ দিয়েছে, রাজটাকে ব্লক করে রেখেছে। শাহাদাত রাজের এই আচরণে বেশ হতবাক। এরপরে রাজের আম্মুকে কল দিল। কয়েকবার রিং হতেই তিনি কল ধরলেন। শাহাদাত বলল, খালামণি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। খালামণি রাজ কোথায়? ওকে দাও তো। রাজ তো বাড়িতে নেই, ওর বন্ধুদের সাথে সাজেক ঘুরতে গিয়েছে। ও তো বাড়িতেই গেল সকালে, এর মধ্যে সাজেক কখন গেল? ও তোদের বাড়ি থেকে আসার পরই ব্যাগ গুছিয়ে বলল ও আর ওর বন্ধু সাজেক যাচ্ছে। এই শুনে শাহাদাত বলল, এর মধ্যে ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। ও তাহলে রাখছি। রাজের লুকোচুরি শাহাদাত বুঝতেই বাকি রইল না, রাজ ইচ্ছে করে চলে গিয়েছে। এরপরে শাহাদাত আদনানকে কল দিল। আদনান সকালে বলেছিল ফ্রেশ হয়ে কল দিবে, কিন্তু এখনো দেয়নি। আদনান কল ধরতে শাহাদাত দাঁত কিরমির করে বলে উঠল, তোর কি ফ্রেশ হওয়া হয়নি? সকাল থেকে দুপুর বানিয়ে দিলে এখনো ফ্রেশ হতে। আদনান সাথে সাথে বলল, তোর কি রে? আমার ইচ্ছে হয়েছে তাই আমি দুপুর বাজিয়ে দিয়েছি। শাহাদাত বাঁকা এসে বলল, এত ঢিলে কেন তুই? এখনো তো বিয়ে করিসনি। শালা বাজে বকা বন্ধ কর, আর শানকে মারার জন্য কি করতে হবে? শাহাদাত হেসে বলল, তুই যে আমার সাথে আসছিস এই শুনে খুবই খুশি হলাম। তোর সাথে আছি। এখন বল, তোর কাছে কোনো প্ল্যান আছে? ওকে কিছু একটার ফাঁদে ফেলতে হবে। শাহাদাত বলল, রাতে ওকে অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে ফাঁদে ফেলেছিলাম, কিন্তু মারতে পারিনি। ওর বাপ এসে বাঁচিয়ে দিয়েছে। তুই আমার সাথে কথা বলে ডাকতি, দুজন একসাথে থাকলে ওর বাপও বাঁচতে পারতো না। ভুল জায়গায় ভুল কাজ করে ফেলেছি। আদনান বাঁকা হেসে বলল, একজনকে মারতে এমন ভুল করে বসেছিস, তাহলে বিয়ের পরে কি করবি? বইয়ের জায়গায় আবার শালিকে ধরে আনিস না। শাহাদাতের মেজাজ খারাপ হয়ে উঠলো, তাই চোখ বন্ধ করে শান্ত গলায় বলল, এখন শানের কথাই হচ্ছে, তুই এতে শয়তানি করছিস। ভাব কি করে ওকে মারা যায়। আদনান কিছুক্ষণ ভেবে বলল, আমাদের শানের দুর্বল পয়েন্ট বের করতে হবে। ওকে ফাঁদে ফেলানোর জন্য ওর দুর্বল পয়েন্টে আঘাত করব। ঠিক বলেছিস। তুই জানিস ওর দুর্বল পয়েন্ট কি? শাহাদাত বলল, আইজাই ওর দুর্বল পয়েন্ট। আদনান বেবুক হয়ে বলল, তোর কি মনে হয় এখন আইজাকে খুঁজে পাবি? ওকে ওরা সামনেও আনতে দিবে না, আর ওর বাচ্চাটা আমাদের আইজা 30 সীমানাও ঘেঁষতে দিবে না। অন্য কিছু ভাব। অন্য কিছু কি? শানকে ফাঁদে পেলার ওর দুর্বল পয়েন্ট তো পেলামই না, এখন আইজাকে শানের থেকে দূরে সরাতে হবে। ঠিক কথাই বলেছিস, দূরে সরাতে হবে। শাহাদাত বেবুক হয়ে বলল, কি করে দূরে সরাবো? আদনান হেয়ালি করে বলল, মনে হচ্ছে তাবিজ করতে হবে। এই শুনে শাহাদার সাথে সাথে বলল, তুই ভালো কথা বলেছিস, আইজাকে তাবিজ করতে হবে। এই ছাড়া আর কোনো পথ নেই, আমাদের কবিরাজের কাছে যেতে হবে। তোর কাছে ভালো কবিরাজ আছে? আমি কোথায় পাবো কবিরাজ? গ্রামে গেলে পাওয়া যাবে। আমার তো গ্রামে কোনো আত্মীয় বা মেহমানের বাড়ি নেই। তোর আছে? আদনান কিছুক্ষণ ভেবে বলল, আমার খালার বাড়ি গ্রামে। তাহলে আজ চল, আজকে গিয়ে ফিরতে ফিরতে রাত হবে, কালকে চল। ঠিক আছে, আর শোন, কাজ হবে তো? আদনান এক অদ্ভুত হাসি দিয়ে বলল, আরে হবে, ঠিক আছে। পরের দিন শাহাদাত আদনানের সাথে ওর খালার বাড়িতে গেল। আদনান তার খালা রাজিয়া বেগমের সাথে কথা বলে সেইখানে একটা কবিরাজের বাড়িতে গেলেন। রাজিয়া বেগম অনেকবার জানতে চেয়েছেন তাদের এই কবিরাজের বাড়ি যাওয়ার কারণ কি। আদনান বলেছে তার বন্ধুর দেওয়া কাজ এখানে কবিরাজের কাছে এসেছে। রাজিয়া বেগম একটু সাইডে গিয়ে আসাদ মির্জানকে ফোন দিয়ে সবটা জানালেন। আসাদ মির্জান বললেন ওরা যেন কিছু করতে না পারে, ওদের ফিরিয়ে দিতে বলো। রাজিয়া বেগম কবিরাজের বাড়িতে এসে কবিরাজের সাথে আগেই কথা বলে ঢুকলেন। কবিরাজ ছিল একজন মহিলা। রাজিয়া বেগম কবিরাজের মহিলাটিকে কিছু টাকা দিয়ে বললে এসেছেন তার ভাগিনা যদি কোনো কাজ দেয় তাহলে সেটা আগে যেন না করে দেয়। এইদিকে বিকেলের দিকে আমিনা চৌধুরীর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছেন। তিনি হার্টের পেশেন্ট ছিলেন। বুকে অস্বাভাবিক ব্যথা হওয়ার কারণে হসপিটালে নিতে হয়েছে। রওশন চৌধুরী, নওশন চৌধুরী, মাহমুদা চৌধুরী আর আইজার সাথে এসেছেন। হসপিটালে আমিনা চৌধুরীকে ইমার্জেন্সি রুমে নেওয়া হলে সেইখান থেকে জানানো হয় তার শরীরের অবস্থার সময়ের সাথে সাথে অবনতির দিকে যাচ্ছে, এখন পেশেন্টকে আইসিইউতে নিতে হবে। রওশন চৌধুরীর সাথে সাথে সম্মিত জানালেন। এর কিছুক্ষণ পরে আইসিইউ থেকে একজন ডাক্তার বের হয়ে এসে রওশন চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের কিছু কথা বলতে চাই। এই পেশেন্টের শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, আমরা অপ্রাণ চেষ্টা করছি, আপনারা আল্লাহকে ডাকুন। রওশন চৌধুরী দু পা পিছিয়ে ধপ করে বসে পড়লেন।
ডাক্তারটি বললেন, আর পেশেন্ট বারবার শান নামে কাউকে ডাকছে, সে পেশেন্টের কি হয়, সে কি এখানে আছে? নওশান চৌধুরী এগিয়ে এসে বললেন, শান পেশেন্টের ছেলে, শান এখানে নেই। উনি কোথায়? ওনাকে একটু ইমার্জেন্সি এখানে আনুন। পেশেন্টের কিছু হয়ে ওঠার আগে ওনাকে প্লিজ খবরটা দিন। এই বলে ডাক্তারটি ভিতরে চলে গেলেন। রওশন চৌধুরী বললেন, আমি এখন শানকে এই খবরটা দিব কি করে? শান সহ্য করতে পারবে না, কাছেও তো নেই যে সান্ত্বনা দিব। আমি এই খবরটা ওকে জানাতে পারবো না, ও যে ওর মাকে খুব ভালোবাসে। নওশান চৌধুরী বললেন, আমি ফোন দিয়ে বলছি, ওকে এখন এখানে প্রয়োজন। নওশাদ চৌধুরী একটু দূরে গিয়ে ঈশানকে কল দিলেন। 2 থেকে 3 বার রিং হওয়ার পরই শান কল রিসিভ করলো। নওশান চৌধুরী বললেন, হ্যালো শান, কি করছো? সব কাজ শেষ দিয়ে মাত্রই রুমে ফিরলাম, ডিলটা ফাইনাল। ওহ শোন শান, বলো, তুমি আজ আসতে পারবে? আসতে পারবো না, কালকে ফিরবো। তোমাকে আজই ফিরতে হবে, তোমার মা অসুস্থ হয়ে পড়েছে, আমরা ভাবিকে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। এই শুনে ঈশান অস্থির গলায় বলল, কি মা অসুস্থ? কখন হলো? বিকেলের দিকে অসুস্থ হয়েছে, বুকের ব্যথা বেড়ে গিয়েছে। বিকেলে? আর এখন আমায় জানাচ্ছ ডাক্তাররা কি বলেছে? ডাক্তাররা এখন কিছুই বলতে পারছে না, আইসিইউতে রেখেছে। ঈশান উত্তেজিত সুরে বলল, ডাক্তাররা কিছু বলতে পারছে না তো ওইখানে রাখছো কেন? অন্য হসপিটালে নিয়ে যাও, আর সেইখানে কাজ না হলে দেশের বাইরে নাও, যা করা ইমার্জেন্সি করো। কথাগুলো এক নাগারে বলে লম্বা একটা শ্বাস ফেললো ঈশান। নওশান চৌধুরী বললেন, শান, আমরা ডাক্তারের সাথে কথা বলছি, তুমি যত তাড়াতাড়ি পারো আসো, আমি এখন বেরিয়ে যাব ওইখান থেকে। আর আমি যা বলবো সেইগুলো করো, প্রয়োজনে পড়লে ডাবল টাকা ইনভেস্ট করো। যদি মানুষ না বাঁচে আমি টাকা দিয়ে কি করব? যার জন্য সব টাকা, সেই যদি না বেঁচে থাকে, টাকা দিয়ে কি লাভ? তুমি তাড়াতাড়ি কথা বলো ডাক্তারের সাথে, বোর্ড বসাও, দেশের বাইরে নিতে চাইলেও তাও নাও। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রাইভেট অ্যাম্বুলেন্স বুক করে দেশের বাইরে চিকিৎসায় নিতে চলে যাও। ঈশান কথাগুলো একদমই বলে থেমে বলল, আমাকে মায়ের কাছে যেতে হবে, 3-4 ঘন্টার মতো সময় লাগবে। এসো। নওশান চৌধুরী ফোন কেটে দিয়ে রওশন চৌধুরীর কাছে এলেন। রওশন চৌধুরী বললেন, শান কি বললো? ও আসবে? ভাইয়া আসছে, আর ও বলল যে ডাক্তারের সাথে কথা বলতে। এখানে ভাবি চিকিৎসা উন্নতি না হলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বলল, প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার জন্য বলল। রওশন চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, চল আমার সাথে, এভাবে বসে থাকলে হবে না, শান যা বললো তাই চেষ্টা করতে হবে। রওশন চৌধুরী ও নওশান চৌধুরী দুজনে ডাক্তারের সাথে কথা বলতে গেলেন। ঈশান নিজের গাড়ি নিয়ে যায়নি, তাই কার সার্ভিস থেকে একটা কার ভাড়া করে আসছে। ঈশান এরই মাঝে আইজাকে কল দিল। আইজা সাথে সাথে রিসিভ করে বলল, ঈশান অস্থির গলায় বলল, হ্যালো আইজা, তুই কোথায়? আমি হসপিটালে। ভালো করেছিস, একা একা বাড়িতে থাকার দরকার নেই। আর শোন, মা কেমন আছে এখানে? মা কেমন আছে এখন? ডাক্তাররা আর কিছু বলেনি? ডাক্তাররা বলেছে তারা যা চেষ্টা করছে। ঈশান ধমকে উঠে বলল, বাবা কোথায় রে? বাবার কাছে দে। বাবার ওইখানে কি করছে? আমি বললাম ইমার্জেন্সি ভাবে অন্য কোথাও নিতে, 2 ঘন্টা হয়ে গেল, এখনো যদি ডাক্তারের একটাই কথা হয় তাহলে ওইখানে রেখে কি লাভ? আইজা তখন বলল, তুমি উত্তেজিত হয়েও না, বড় আব্বু আর আব্বু কথা বলছে। ঈশানের যেন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখন আইজার সাথে কথা না বলে ফোন কেটে দিল। এখন আইজার সাথে কথা বলে রাগে মাথায় কি বলবে তার ঠিক নেই। তার থেকে একটু পরে আবারও কল দিবে। বড় বড় হার্ট সার্জন ডাক্তাররা সবাই মিলে কথা বলছে। সেইখানে রওশন চৌধুরী ও নওশান চৌধুরী রয়েছেন। অনেকক্ষণ যাবত কথা বলার পরে একজন ডাক্তার বললেন, নওশান সাহেব, আপনারা সিদ্ধান্ত অনুযায়ী পেশেন্টকে বিদেশেই পাঠাতে হবে, আর রোগীর অবস্থা এখন অন্তত নাজুক পর্যায়ে। এখন যে চিকিৎসা দিচ্ছি তার সীমা আছে, যে কোনো মুহূর্তে জটিলতা তৈরি হতে পারে। বিদেশে নিলে উন্নত সাপোর্ট, বিশেষ করে ইমার্জেন্সি এন্ট্রি, তাকে ভালোভাবে ম্যানেজ করা সম্ভব হবে। রওশন চৌধুরী বললেন, এখন যা যা প্রয়োজন সব ব্যবস্থা করুন। একজন ডাক্তার ফাইল খুলে বুঝিয়ে বললেন, বিদেশে নিতে হলে প্রথমে তার সম্পূর্ণ মেডিকেল হিস্টোরি রিপোর্ট, স্ক্রিন, পাসপোর্ট ও অ্যাম্বুলেন্স বুকিং এর সব একত্রে করতে হবে। আমি মেডিকেলের রিপোর্টগুলো নিজের হাতে প্রস্তুত করব। এরপর যে হাসপাতালে নিতে চান তাদের কাছ থেকে লেটার লাগবে, আমরা সেটা ব্যবস্থা করে দিচ্ছি। ফিট টু ফ্লাই সার্টিফিকেট লাগবে, সেটাও আমি করে দিচ্ছি। এরপর এয়ার অ্যাম্বুলেন্স বুক হলে আমাদের দল রোগীকে স্টেবলেন্স করে শুরু করবে। রওশন চৌধুরীর পাশে থাকে একজন ডাক্তার, যিনি আমিনা চৌধুরীকে আগে থেকে চিকিৎসা করতেন। তিনি রওশন চৌধুরীকে সান্ত্বনা সুরে বললেন, চিন্তা করবেন না, রোগীর জন্য প্রয়োজনীয় লাইফ সাপোর্ট, মনিটরিং সবকিছু এয়ার অ্যাম্বুলেন্সে থাকবে, তবে সময় নষ্ট করা যাবে না। রওশন চৌধুরী বললেন, আপনারা দ্রুত করুন, আরো ঘন্টা 2 সময় লাগবে সবকিছু হতে। এখন শুধু ঈশানের অপেক্ষা, ঈশান এলেই চলে যাব। ঈশান হসপিটালের সামনে নেমে দ্রুত ভিতরে চলে গেল। আইসিইউর সামনে এসে থেমে দাঁড়ালো। মায়ের সাথে দেখা করতে অল্প সময়ের জন্য ডাক্তাররা ভিতরে ডেকে নিলেন ঈশানকে।
ঈশান মায়ের সাথে বেশি কথা না বলে বাইরে চলে এলো। ঈশান বের হতে রওশন চৌধুরী ঈশানকে সবটা জানালো। সব ব্যবস্থা হয়ে গিয়েছে। ওইদিকে মাহমুদা চৌধুরী ড্রাইভারকে নিয়ে হসপিটালে এলেন। তিনি বাড়িতে গিয়েছিলেন আমিনা চৌধুরী, রওশন চৌধুরী ও নওশান চৌধুরীর পরার জন্য জামা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। ডাক্তাররা জানালেন পেশেন্টের সাথে যাওয়ার জন্য তারা আপাতত এখন দুজন যাওয়ার ব্যবস্থা করেছেন। রওশন চৌধুরী নওশান চৌধুরীকে বললেন, তাহলে চল, শান থাকুক এখানে। শান দ্বিমত পেশন করে বলল, বাবা তুমি না হয় থাকো, আমি আর চাচ্চু যাচ্ছি। নওশান চৌধুরী বললেন, না শান তুমি থাকো, আমরা দুজনই সামলাতে পারবো, আর একজন ডাক্তার সাথে নিয়ে যাচ্ছি। এছাড়া তোমার মায়ের সুবিধার্থে একজন মহিলা নার্সও হায়ার করা হয়েছে। শান বলল, না চাচ্চু, আমি মায়ের সাথে যাব, ছেলে হয়ে কিভাবে দূরে থাকবো বলো। রওশন চৌধুরী শক্ত গলায় বললেন, শান তুমি থাকো, প্রয়োজন পড়লে তুমিও চলে আসবে, এখন আমাদের দুজনকে যেতে দাও, আর এখন সময় নষ্ট করা যাচ্ছে না, এখনই রওনা হয়ে যাব। তুমি ভাবি আর আইজাকে নিয়ে বাসায় যাও। ঈশান আর কথা বাড়ালো না রওশন চৌধুরীর সাথে, কথা বাড়ালে আরো দেরি হয়ে যাবে। ঘন্টাখানিক পরে ঈশান আইজা ও মাহমুদা চৌধুরীকে নিয়ে বাড়িতে এলেন। মাহমুদা চৌধুরী ফ্রেশ হয়ে ঈশানের জন্য রান্না করতে এলেন, সাথে আইজাও এসেছে। ঈশান বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আছে, বের হয়নি এখনো। আইজা ঈশানের একটা প্লেটে খাবার বেড়ে ঈশানকে দিতে উপরে এলো। ঈশানের রুমটা এখনো বন্ধ। আইজা কয়েকবার ডাক দেওয়ার পরেও ঈশান দরজা খুলে দিল। আইজা ভিতরে ঢুকে টি টেবিলের উপর খাবারটা প্লেটে রেখে বলল, তুমি খেয়ে নাও কিছু। ঈশান বিছানায় বসে গম্ভীর গলায় বলল, এখন খেতে ইচ্ছে করছে না, খাবারগুলো নিয়ে যাও। আইজা ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, সারাদিন মনে হয় কিচ্ছু খায়নি, এখন খেয়েও নাও, না হলে যে শরীরটা খারাপ হয়ে যাবে। না রে, সত্যি ভালো লাগছে না, খাবো না এখন। আইজা ঈশানের মুখের পানে তাকিয়ে বলল, আমি খাইয়ে দিলে না করবে? ঈশান মাথা নাড়িয়ে বলল। এরপরে আইজা খাবারের প্লেট আনতে যাবে, ঠিক তখনই ঈশান আইজাকে ধরে নিজের কাছে এনে দাঁড় করালো। ঈশান বসা অবস্থায় আইজাকে জড়িয়ে ধরলো। ঈশানের গরম নিঃশ্বাস আইজার বুকে গিয়ে ডেকছে। আইজা সরে যেতে চাইলে ঈশান গম্ভীর গলায় বলে উঠলো, একটু থাক না আমার কাছে, আমি না কোনো কিছুতে শান্তি পাচ্ছি না, আমাকে একটু শান্তি দে।